আসসালামু আলাইকুম। কেউ দিয়ে দেয়, আবার কেউ অভিযোগ দেয়। দেখেন, এই যে সিনেমা, এটা একটা রঙিন জগৎ। যদিও একসময় সিনেমাটা ছিল সাদা-কালো। তারপরে এই সিনেমার সঙ্গে যখন কালার টেলিভিশন আসলো, সেই সিনেমার সঙ্গে জুড়ে দেয়া হলো রঙিন ছবি। কিছু, কিছু সিনেমার রিমেক করা হইলো যখন, তখন সেইসব সিনেমার নাম দেওয়া হলো রঙিন এবং সাথে সেই সিনেমার নাম। যেমন 'সুজন সখী' যখন সাদা-কালো হয়েছিল, তারপরে 'সুজন সখী' রিমেক হইল। তখন সেটার নাম হলো রঙিন সুজন সখী। এই ধরনের রঙিন শব্দটা খুব ব্যবহার করা হতো। এখন রঙিন যে কোনো কিছুর হাতছানিতে মানুষ বিপদগামী হবে, এটা খুব স্বাভাবিক। দেখেন, একটা পোকাও মোমবাতির আলো দেখে ঝাঁপিয়ে পড়ে, না জানি সেটা কি, আগুনে ঝাঁপ দেয়। জানেন তো, যখন বাসায় ইলেকট্রিসিটি থাকে না, মোমবাতি জ্বালালে দেখবেন যে কিছু পোকা মোমবাতির গায়ে ঝাঁপ দেয়। ঠিক তেমনি সিনেমাটা হচ্ছে এমন একটা রঙিন জগৎ, খুব বেশি কিছু না জেনে না বুঝে প্রচুর মানুষ এখানে ঝাঁপ দেয়। তার মধ্যে আমার ধারণা মেয়েদের সংখ্যা সবচাইতে বেশি। কত হাজার হাজার মেয়ে যে এফডিসির গেটে এসে হুমড়ি খেয়ে পড়ে সিনেমায় অভিনয় করবে। তারা না জানে তাদের যোগ্যতা, না জানে অভিনয়। শুধু এলাকার দু একজন চ্যাংড়াপোলা তাদেরকে বলে যে আপনি অনেক সুন্দর, আর তাদেরকে একটু বিরক্ত করে। আপনাকে নায়িকাদের মতো লাগে দেখতে। এই মানে একটা, কি বলবো এটাকে, কমপ্লিমেন্টই বলা যায়। এই কমপ্লিমেন্টটা সম্বল করে অনেক মেয়ে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় চলে আসে। কেউ কেউ সাকসেসফুল হয়, কেউ কেউ হইতে পারে না। এখন যদি আমি পরিমণিকে সাকসেসফুল একজন নায়িকা হিসেবে কাউন্ট করি, তাহলে পরিমণি এরকম একজন নায়িকা যে এরকম স্বপ্ন নিয়ে গ্রাম থেকে, আপনারা জানেন পরিমণির পুরো হিস্ট্রি, ওই হিস্ট্রিটা আর আমি বলছি না। তো এই স্বপ্ন নিয়ে পরিমণি ঢাকা আসলেন, নায়িকা হলেন, এবং পরিমণি কোথায় কোথায় কি দিলেন সে ব্যাপারেও আপনারা সবাই জানেন। সম্প্রতি কলকাতার অরিন্দম শীল পরিচালক তার বিরুদ্ধে এক নায়িকা শ্লীলতাহানির অভিযোগ তুলেছে। এখন দেখেন, নো মিনস নো। একটা মেয়ে যখন চাইবে না, তখন আপনি তার গায়ে হাত দিতে পারেন না, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন না। যদি সেটা করেন, তাহলে সেটা রেপ। আর মেয়েটি যদি চায় আপনার সঙ্গে সেই কাজটি করতে, তাহলে সেটা এনজয়মেন্ট, ফ্রেন্ডশিপ, মোর দ্যান ফ্রেন্ডশিপ। অনেক কিছু হতে পারে, অনেক কিছু নাম হতে পারে এটা। তো এখন কথা হচ্ছে যে একটা নায়িকা যখন একজন পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগটা তোলে যে সে এই কাজটি করেছে, তখন এটাকে আর জাস্টিফাই করার কোনো অপশন নাই। এটাই ঘটনা, কিন্তু এইটাই। এখন কথা হচ্ছে যে এই অরিন্দম শীল যখন, অরিন্দম শীলের বিরুদ্ধে যখন এই অভিযোগটা আসলো, যে নায়িকাটা করলেন, তারপর অরিন্দম শীলকে না ডেকে ডিরেক্টরস গিল্ড থেকে তাকে অব্যাহতি দেওয়া হইলো, তাকে এক প্রকার শাস্তি দিয়ে দেওয়া হলো। যদিও অরিন্দম শীল বলেছেন এটা অনিচ্ছাকৃত। মূল ঘটনাটা এরকম যে নায়িকাকে তিনি একটা সিকোয়েন্স বুঝাই দিচ্ছেন, এবং সেই সিকোয়েন্সটা বুঝাই দিতে গিয়ে নায়িকাকে তার কোলে বসতে বলেছেন। নায়িকা কোলে বসেছে, এবং ওখানে একটা লিপ লক কিসের বিষয় ছিল। সেই কিসটা কিভাবে করতে হবে সেটা দেখা দেওয়ার জায়গাটাতে অনিচ্ছাকৃতভাবে, নাকি অরিন্দম শীলের মতে অনিচ্ছাকৃতভাবে সেই নায়িকার মুখে তার ঠোঁট লেগে যায়, এবং এটাকে সেই নায়িকা বলেছেন যে তাকে জোরপূর্বক চুমু খেয়েছেন, তার পিঠে হাত দিয়েছেন, মাথায় হাত দিয়েছেন। এবং একটা মেয়ে বুঝতে বাকি থাকে না কখন একটা ছেলে কিভাবে তাকে স্পর্শ করে। এখন আমি যে প্রসঙ্গে আসতে চাইছি যে অবশ্যই তার অভিযোগকে আমি প্রশ্নবিদ্ধ করব না। তার অভিযোগ যথার্থ। তিনি যে অভিযোগটা করেছেন, সাহস করে কথা বলেছেন। এখন তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে হয়তো একটা সত্য ঘটনা বা কি আসল ঘটনাটা বেরিয়ে আসবে। ওই জায়গা থেকে আমি তাকে বাহবাই দিচ্ছি। কিন্তু এই অরিন্দম শীলের প্রতি যখন এই অভিযোগটা আসলো, তারপর অনেক নায়িকাই কিন্তু স্ট্যাটাস দিলেন, তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করলেন, এবং অরিন্দম শীল যে এর আগে এরকম অনেক কাজ করেছেন সেই ধরনের ইঙ্গিত। এখন যেই নায়িকাটি এই অভিযোগ করেছে, সেই নায়িকাটি কিন্তু নতুন না, সেই ইন্ডাস্ট্রিতে অনেকদিন যাবতই কাজ করে, এবং এই অভিযোগটি তিনি এতদিন করেননি, কারণ একটা সিরিয়াল চলছিল তাকে নিয়ে। সেই সিরিয়ালটার যেন কোনো ক্ষতি না হয়,
এই কারণে তিনি অভিযোগটা করেনি। সিরিয়ালটা শেষ হওয়ার পরে তিনি অভিযোগটা করেছেন। ঠিক আছে। তো তিনি কেন ওই, আমার কথা হচ্ছে ভাই যে একটা ডিরেক্টর যার ব্যাড রেপুটেশন আছে, একটা নায়িকা যে এস্টাবলিশ, সে জানে, তাহলে যার ব্যাড রেপুটেশন আছে তার কাছে সেই নায়িকা কেন যাবে? আর যদি যাবেই, কোনো প্রকার প্রস্তুতি ছাড়া কেন যাবে? যেমন আমাদের দেশে যেটি হয় সেটা আমি আমি মনে করি উপমহাদেশের সব জায়গাতেই হয়, যে নায়িকার সঙ্গে নায়িকার মা বা নায়িকার অ্যাসিস্ট্যান্ট বা নায়িকার ভাই বা নায়িকার বয়ফ্রেন্ড বা নায়িকার একজন কেউ শুটিং পর্যন্ত চলে যায়। আমরা দেখেছি এই পূজাচেরির মা পূজাচেরিকে নিয়ে যেখানে যেখানে শুটিং হয়েছে সেখানে সেখানে ঘুরে বেরিয়েছে। আমরা দেখেছি মাহিয়া মাহির মা মাহিয়া মাহিকে নিয়ে শুটিং সেটে ঘুরে বেরিয়েছে। ইভেন মিমের মা, বিদ্যা সিনহার মিমের মা, আমি কয়েক এরকম অনেকগুলো নায়িকার কথা বলতে পারবো যারা তাদের মাদেরকে সেটে নিয়ে আসতেন নায়িকার নিরাপত্তার স্বার্থে। কারণ তারা জানেন যে এই যে রঙিন জগৎ, এই রঙিন জগতে এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো অনিচ্ছাকৃত ঘটে যায় এবং সেই ঘটনার রেশ ওই নায়িকা আর টানতে পারে না, একটা ট্রমার মধ্যে চলে যেতে পারে, অনেক খারাপ কিছু হতে পারে, বা যে কোনো একটা বিপদ সংকেত পেয়েই তারা, বিপদের আঁচ পেয়েই তারা নায়িকার মায়েরা নায়িকাদের সঙ্গে ঘোরে এবং একটা পর্যায়ে গিয়ে নায়িকারা যখন স্ট্যাবলিশ হয়ে যায় তখন আর মারা সেটে আসে না। কারণ যখন একটা নায়িকা স্ট্যাবলিশ হয়ে যায় তখন সেই নায়িকাকে কোনো বাজে ইঙ্গিত দিতে গেলে আরেকজনের কিন্তু অনেক ভেবেচিন্তে ইঙ্গিতটা দিতে হবে, চাইলেই সে কিছু দিতে হবে, অথবা সেই নায়িকাও ততদিনে বুঝে যায় যে কার সঙ্গে দিলে তার ক্যারিয়ারটা, ক্যারিয়ার গ্রাফটা আরো উপরের দিকে উঠবে। সম্প্রতি অপু বিশ্বাসের নামে শাকিব খানের কিন্তু একটা কমপ্লেন ছিল যে তিনি হাতে নাতে তাকে ধরেছেন, এরকম একটা ঘটনা শাকিব খান নিজের মুখেই বলেছেন। তো হাতে নাতে তাকে কোথায় ধরেছেন, কিভাবে ধরেছেন, এই ব্যাখ্যায় না যায়। তো অপু বিশ্বাস যখন অনেক একজন বড় মাপের নায়িকা হয়ে গেলেন তখন তাকে কিন্তু দাঁড়াতে সাহস পাবে না, তার চেয়ে বড় ক্ষমতাধর যদি কেউ না। এই যে ডাক্তার মুরাদ এমপি, সে যে মাহির মাহিকে নিয়ে যে কেলেঙ্কারি আপনারা দেখেছেন, এরকম মুরাদের মধ্যে ক্ষমতাধর কেউ না হইলে বড় বড় নায়িকাদেরকেও ঘাটাইতে পারে না। তবে যারা ওই যে রঙিন স্বপ্ন নিয়ে নতুন নতুন নায়িকা হতে এসেছেন তাদের জীবনে কিন্তু এই ঘটনাগুলো প্রতিনিয়ত ফেস করতে হয়। তাদেরকে শুধুমাত্র যে ডিরেক্টর বা পরিচালক বা প্রডিউসার তাদেরকে হেনস্থ করে, যৌন হেনস্থ করে তা না, তাদেরকে কিন্তু তাদের জুনিয়র শিল্পী থেকে শুরু করে, মেকআপ ম্যান থেকে শুরু করে, প্রোডাকশন বয় থেকে শুরু করে ফিল্মের প্রত্যেকটা পার্টের এক একজন সদস্য তাদেরকে এই আক্রমণই বলি আমি, কারণ তাদের একটা লিপসা, তাদের একটা চাহিদা মেটাবার একটা চেষ্টা তারা করে এবং এটা বুঝে যে আগাতে পারে সে সাকসেসফুল হয়, আর যে না বুঝে সে ওই 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 পর্যন্তই থেকে যায়। এখন কাকে কতটুকু দেবে এই জ্ঞানটা যেই নায়িকার আছে সেই নায়িকা ততটুকু উপরে যাবে। এখন শুরুতেই যদি সে একজন প্রোডাকশন বয়ের অধীনস্থ হয়ে যায় তখন সে একজন এক্সট্রা বা জুনিয়র শিল্পী ছাড়া কিছু হতে পারে না। ওই নায়িকা যদি একজন প্রডিউসারের কেপ্ট হয়ে যায় বা প্রডিউসারের অধীনস্থ হয়ে যায় তখন সেই নায়িকার হাতে দেখা গেছে যে অনেকগুলো সিনেমা চলে আসে, নতুন একজন নায়িকা, বা অনেকগুলো নাটক চলে আসে। এরকম আমরা দেখেছি যে অভিনয় জানে না কিন্তু কোনো না কোনো যোগ্যতায় তাদের হাতে অনেকগুলো কাজ, তারা অনেকগুলো এমন এমন নাটকের প্রধান নায়িকা এবং অনেক বড় বড় নায়ক যারা এই নায়িকাদের অপোজিটে কাজ করবে না কিন্তু তারাও কাজ করে। এই নায়িকাগুলোর সঙ্গে কাজ করলে তাদের ক্যারিয়ারের একটা মাইনাস হবে, মাইনাস মার্ক হবে, তারপরেও তারা কাজ করে, হয়তো কিছু টাকা তাদেরকে বেশি অফার করে। মানে ওই নায়িকা এমন এক জায়গায় গিয়ে দিয়েছে, আমি দিয়েছেই বলবো, কারণ কেন ওরকম একজন নায়িকাকে একেবারে এরকম একটা লিড রোলে সুযোগ দেওয়া হলো, বারবার দেওয়া হচ্ছে, এবং সে যখন পুরো প্রোডাকশনটা হ্যান্ডেল করে প্রডিউসারের নেয়, মানে প্রডিউসারের অবর্তমানে সেই প্রডিউসারের ভূমিকাটা নেয়। আপনার আমি আর ব্যাখ্যা করে বলছি না কি কি ঘটছে, এরকম ঘটে, আমি যেহেতু কাছ থেকে দেখেছি এরকম হয়। তো এটাই হচ্ছে বিষয় যে কেউ দেয় আর কেউ অভিযোগ দেয়।
তো অবশ্যই যারা এই আহ, যাদের নিজেদের মনের বাসনা এইভাবে মিট করতে চান, অবশ্যই এই মেজারমেন্টটা তার থাকা উচিত যে কে দেয় আর কে অভিযোগ দেয়। তো হুট করে এরকম কাউকে, মানে তারা অনেকেই হয়তো এই নিজেকে এমন ক্ষমতাধর পরিচালক বা প্রডিউসার মনে করেন যে তারা হয়তো বুঝতে পারেন না যে আমি যাকে অ্যাপ্রোচ করছি সে হয়তো এটাকে পজিটিভলি নেবে না। ক্ষমতার ভারে, ক্ষমতার মোহে ওইটা তখন তারা আর বুঝতে পারে না। তো এই বিষয়টা কলকাতায় তথা পুরো ইন্ডিয়াতে এখন দারুণভাবে চাওয়া হচ্ছে। বাংলাদেশে এটা এখনো ওইভাবে শুরু হয় নাই, তবে কলকাতায় যেহেতু শুরু হয়েছে এর প্র্যাকটিসটা খুব শিগগিরই বাংলাদেশেও আসবে। যদিও বাংলাদেশে এখন সরকার পরিবর্তনের কারণে অনেক নায়িকাদেরকে নিয়ে রিপোর্ট আসতেছে যে তারা এই ধরনের কার্যকলাপ করে থাকে, কি করে থাকে না করে থাকে আপনারা রিপোর্টে দিচ্ছেন। আমি তাদের নামও বলতে চাই না সেই সব নায়িকাদের। তো এই রিপোর্ট গুলাতে আসতেছে এখন তারা না হয় এটা করছে, কিন্তু তারা তারা তারা- তাদের তো কেউ কোথাও না কোথাও তাদেরকে তো কেউ ম্যানিপুলেট করছে, মিস ইউজ করছে, অ্যাবিউজ করছে। সেই কথা তো তারা এখনো মুখ খুলে নাই। তো তাদেরকে যখন এই ধরনের সংবাদ প্রচার হচ্ছে, একটা সময় আসবে তারাও মুখ খুলবে। যে তারা যখন একটা পবিত্র সুন্দর মন নিয়ে এই অঙ্গনে এসেছে, কিভাবে তাদের সেই পবিত্র সুন্দর মনটাকে কুলুষিত করা হয়েছে, নোংরা করা হয়েছে, অপবিত্র করা হয়েছে, সেই ঘটনাগুলো কিন্তু তাদের মাথার মধ্যে আছে, গল্পগুলো তাদের বুকের মধ্যে পাথর চাপা হয়ে আছে। সেই গল্পগুলো কিন্তু ধীরে ধীরে বের হতে পারে। তাই অরিন্দম শীলের এই ঘটনা খুব শিগগিরই হয়তো বাংলাদেশেও একটা প্রভাব ফেলতে পারে, সেটার একটা শুভ সম্ভাবনা আমি দেখছি।